চলুন আজকে আমরা সেভ মেধা ফাউন্ডেশন নিয়ে একটু গল্প করি। অনেকে জানতে চাইছেন যে সেভ মেধা ফাউন্ডেশন কোথা থেকে শুরু হলো, সেভ মেধা ফাউন্ডেশনের পথ চলা, সেভ মেধা ফাউন্ডেশন কিভাবে তৈরি হলো, সেভ মেধা ফাউন্ডেশন কি কাজ করে, সেভ মেধা ফাউন্ডেশন কি করতে চায়। এই নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, তাই তো? মানুষ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে, মানুষ বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ মেসেজ করে, অনেকে জানতে চায়, অনেক কিছু জানতে চায়। সে জানতে চাওয়া মানুষগুলো কিছু বাংলা থেকে আসে, কিছু বাংলার বিভিন্ন প্রান্ত বাদ দিয়েও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে, এবং কিছু আমাদের দেশের সীমা ছাড়িয়েও বিদেশ থেকে আসে। বিদেশ থেকে বলবো আমরা প্রথমে আমাদের পাশে যে বাংলাদেশ আছে সেখান থেকে আসে, এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ জানতে চায়। তো আজকে আমরা সেগুলো নিয়ে একটু ছোট্ট আলোচনা করবো। সেভ মেধা ফাউন্ডেশনের প্রথম যে ওয়ার্ড দুটো, সেভ মেধা, এটা হচ্ছে আসল গল্প। মেধা হচ্ছে একটা ছোট্ট মেয়ের নাম। মেধা ক্লাস 8-এ পড়তো। মেধার বাড়ি হলো বাংলাদেশের নাটোর সুগার মিলে মেধার বাবা কাজ করে, চাকরি করে ওখানে। মেধার দুই বোন, মেধা এবং মিনু। সেই ছোট্ট মেধা ব্লাড ক্যান্সার নিয়ে দীর্ঘদিন থেকে আসছিল কলকাতা ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমরা 2021-এর সেপ্টেম্বরে মেধার কথা জানতে পারি, যখন মেধার খুব খারাপ অবস্থা। মেধা তখন কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে ভর্তি, তাই তো? মেধা টাটা ক্যান্সার হাসপাতালে ভর্তি। আমরা যখন জানতে পারলাম যে একটা ছোট্ট মেয়ে এসছে, ক্লাস 8-এ পড়া একটা মেয়ে এসছে, এবং মেয়েটাকে নিয়ে এসে তারও একটা ছোট্ট দিদি আসে তাদের পাশে। আর সেই মুহূর্তে তখন কেউ নেই। তখন আমাদের মনে হলো যে মেয়েগুলোর পাশে দাঁড়ানো দরকার, কাছে গিয়ে হোক, দূর থেকে হোক, যেভাবে হোক দাঁড়ানো দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। সে ফিনান্সিয়াল সাপোর্ট হোক, মরাল সাপোর্ট হোক, যে সাপোর্ট হোক, ফিজিক্যাল সাপোর্ট হোক, যেরকম সাপোর্ট হোক। তো এটা জানার পরে সবার প্রথমে যে এগিয়ে এসেছিল সে হচ্ছে নাজরিন সুলতানা, মুর্শিদাবাদের সাগরদিঘির মেয়ে। নাজরিন জানতে পারার পরে কলকাতায় চলে এলো, কারণ দুটো মেয়ের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রথমে একটা মেয়ে দরকার। তো নাজরিন চলে এলো মিনুর পাশে। মেয়েরা তখন টাটা ক্যান্সার হাসপাতালে কেবিনে পড়তো। প্রতিদিন যাওয়া, গল্প করা, আমাদেরকে ছবি পাঠানো। আমরা তার পরে জানতে পারলাম যে ফিনান্সিয়াল বার্ডেনটা বেড়ে যাচ্ছে, মানে পয়সার প্রয়োজনটা বেড়ে যাচ্ছে, যেটা মিনুর হাতে নেই। অর্থাৎ কিছু ফিনান্সিয়াল সাপোর্ট করতে হবে। এবার আমরাও যে যার মতো সামর্থ্য সেরকম পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। যখন আর নিজেদের সামর্থ্য হলো না, তখন এবার সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়লাম। সেই সময় মেধার চিকিৎসা করানোর জন্য, মেধাকে সুস্থ করে তোলার জন্য শুধু আমরা না, যারা সেভ মেধা ফাউন্ডেশনের সাথে আছি তারা না, এর বাইরেও প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেদিন। যে যেখান থেকে পারে, যেমন করে পারে, কেউ পয়সা দিয়ে সাহায্য করেছে, কেউ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনটাকে হাইলাইট করেছে, বুস্ট করেছে, বাড়িয়ে তুলেছে, অনেকে রক্ত দিয়ে সাহায্য করেছে। প্রচুর মানুষ এসেছে, রক্ত এসেছে, যারা ব্লাড ডোনেট করতে এসেছিল, অনেক মানুষ ব্লাড ডোনেট করেছে, যারা কাছে থেকে এসেছে, দূরে থেকে এসেছে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ব্লাড ডোনেট করেছে। যে যেমন ভাবে পেরেছে পাশে থেকেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, থার্ড উইকে এসে, তৃতীয় সপ্তাহে এসে মেধাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, এবং ডাক্তারের আকার ইঙ্গিতে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে মেধাকে সম্ভবত আমাদের ফিরে পাওয়ার আশাটা কমে আসছে। তবু আমরা আমাদের তরফ থেকে যতটুকু সাপোর্ট করা সম্ভব সাপোর্ট করার চেষ্টা করলাম। মেধাকে বাঁচানোর লড়াইয়ে ভারতে যারা বড় বড় সেলিব্রিটি আছে, সাপোজ সোনু সুদ,
রতন টাটা, সলমান খান, আমরা সবার কাছে আবেদন জানালাম, সবার কাছে সবাইকে জড়িয়ে নিলাম। তো সেই মুহূর্তে আমরা আর্থিক যে চাপটা ছিল সেটা প্রায় প্রায় মানে মোটামুটি পুরোটাই কাটিয়ে উঠতে পেরেছিলাম। মানে আমরা সে সময় পয়সার কোনো অভাবটা থাকতে দেয়নি, কিন্তু হয়তো পয়সাটাই শেষ কথা ছিল না। কারণ শুধু যদি পয়সায় শেষ কথা হতো তাহলে পরে আমরা জানি যে অ্যাপল কোম্পানির মালিক স্টিভ জবস, যিনি ক্যান্সারে মারা গেছিলেন, যখন মারা গেলেন তার কাছে তার নিজের টাকা ছিল প্রায় 1,56,000 কোটি টাকা, টাকা কিছু কম ছিল না। তো যাই হোক, টাকা থেকেও সে মানুষটা বাঁচেনি, টাকার ব্যবস্থা করেও আমরা মেধাকে বাঁচাতে পারিনি। পরের দিন যখন মেধাকে আমরা বনগাঁ বর্ডারে পৌঁছে দিলাম, সেদিনের অবস্থা আমাদের জন্য খুবই প্যাথেটিক ছিল। শুধু আমাদের জন্য না, সবার জন্য খুব প্যাথেটিক ছিল। আমরা যে কজন গেছিলাম বর্ডারে, এদিকে ইন্ডিয়ার বর্ডার, ওদিকে বাংলাদেশের বর্ডার, মাঝখানে ফাঁকা জায়গা কিছুটা, সেখানে যখন আমরা মেধা ডেড বডিটা ওপারে থেকে যে গাড়িটা আসছিল গাড়িতে তুলে দিচ্ছি, তখন আমরা নিজেদেরকে আর সামলাতে পারিনি, মানে সবাই কেঁদে ভাসিয়েছে। তো সেই সময় থেকে আমরা যখন ফেরত চলে আসছি, ওদের গাড়িটা চলে গেল ওদিকে বাংলাদেশের দিকে, আমরা ফিরে চলে আসছি এদিকে বনগাঁতে ট্রেন ধরবো বলে, তখন আমরা একটা মনে মনে শপথ নিলাম যে আমরা আর কোনো মেধাকে মরতে দেব না, তার জন্য কিছু না কিছু একটা করতে হবে। তো সেদিনের পরিকল্পনা থেকেই মেধার নাম দিয়ে আমরা তৈরি করলাম সেভ মেধা ফাউন্ডেশন। এই মেধাদেরকে আমরা বাঁচাতে চাই। তো স্যার, যেদিন আপনি প্রথম ভাবলেন যে সেভ মেধা ফাউন্ডেশন আপনি করবেন, সেই ডেটটা আর সেই মুহূর্তের আপনার মনের অবস্থাটা কি ছিল সেটা যদি একটু আমাদের। সেই মুহূর্তের মনের অবস্থা কি বলবো, যখন এই বয়সে, আমার এই বয়সে আজ থেকে 3 বছর আগে 2021 সালে মেধাকে যখন তুলে দিচ্ছি ওদের হাতে, তখন মেধার যে জামাইবাবু ছিল তাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। এই বয়সের একটা মানুষ, 50+ মানুষ, চোখের জল প্রায় জিরোই হয়ে যায়, কারণ এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে জীবনটা পার করে আসতে হয়। তবুও সেই সময়টা একেবারে কি বলবো, একেবারে ভেঙে পড়ার মতো ছিল। তো যাই হোক, সেই চোখের জলটা মনের মধ্যে আগুন জ্বালিয়েছিল যে এই মেধাদেরকে আর আমরা হারাতে চাই না। মেধার ব্লাড ক্যান্সার হয়েছিল, সেখান থেকে লড়াই শুরু করে আস্তে আস্তে আজকে আমরা এই সেভ মেধা ফাউন্ডেশন, যারা ক্যান্সার চিকিৎসা সম্বন্ধে কিচ্ছু জানতো না, জিরো, কোনো আইডিয়াই ছিল না, সেই সেভ মেধা ফাউন্ডেশন আজকের দিনে দাঁড়িয়ে ব্লাড ক্যান্সারে আমাদের সাকসেস রেট 95%-এর উপরে। অর্থাৎ এখন এই মুহূর্তে যদি আমাদের কাছে কোনো ব্লাড ক্যান্সার পেশেন্ট আসে, তাহলে আমরা আশা করি, শুধু আশা করি না, এটা বাস্তব ফলাফল, যে আমরা 100টার মধ্যে 95টার বেশি মানুষকে আমরা সুস্থ করে তুলতে পেরেছি, যারা ব্লাড ক্যান্সারে, যে ব্লাড ক্যান্সারে আমরা মেধাকে হারিয়েছিলাম। তো মেধার চলে যাওয়াটাকে, কাঁদিয়ে চলে যাওয়াটাকে আমরা ব্যর্থ হতে দেইনি। আমাদের সেই প্রথম দিনের লড়াইয়ের আমার সঙ্গী, আমার তনু মা, আরো অনেকে ছিল, অনেকে আছে এখনো। তো তনু, তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, স্যারের সাথে তখন তুমি প্রথম শুরু করলে জার্নিটা, তোমার প্রথম এক্সপেরিয়েন্স কি ছিল কাজটা থেকে? আমার কি উপলব্ধি করেছো? প্রথম দেখা হলো কিভাবে, আর কি উপলব্ধি করলে যে এই মানুষগুলোকে উপকার করতে এসে ক্যান্সার? তোমার এক্সপেরিয়েন্সটা আমার শেয়ার করো। প্রথম দেখা বলতে মেধার জন্য আমি প্রথম গেছিলাম টাটা মেমোরিয়াল হসপিটালে, আমি এসেছিলাম প্রথম। তো সেখানেই আমি শুভঙ্কর দার সঙ্গে আমার আলাপ। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের জার্নি শুরু। সেখান থেকেই নামকরণ, যে সেভ মেধা ফাউন্ডেশন, এই যে নামটা হয়েছে, তো সেটার নামকরণ সেখান থেকেই। তো
তো তারপর ধীরে ধীরে শুরু হলো আমাদের জার্নি। তো একদিন আমি গেছিলাম এনআরএস হসপিটালে, এমনি একটা পেশেন্টের জন্য আমি গেছিলাম, একজনের ব্লাড লাগবে বলে। তো তখন এই দাদা আমাকে ফোন করে, আমাকে বলে কি যে একটা পেশেন্ট আছে যেটা আমাদের সেভ মেদা ফাউন্ডেশনের হয়ে প্রথমবার এসেছে, যার নাম ছিল হেফজুর রহমান। ছোট বাচ্চা, বয়স কত ছিল? ওর বয়স ছিল 8 বছর। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে এসেছিল। তো তার জন্য প্রথম লড়াই শুরু আমাদের এনআরএস হসপিটালে। তার জন্য ব্লাড প্রথম খুঁজে দেওয়া হয়েছিল, তার জন্য ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করবে। তার কারণ তার ব্লাড গ্রুপ ছিল বি নেগেটিভ, আর বি নেগেটিভ ব্লাড খুবই রেয়ার গ্রুপ। তো সেই বি নেগেটিভ ব্লাড আমরা খুঁজে দিলাম, আমাদের হসপিটাল থেকে অনেকটা সাপোর্ট দিয়েছিল। এবং সেই সময় এফডিও যখন রক্ত খুঁজছে, তনু তখন রাত্রি 12টা 1টা 2টো তনুকে ফোন করছি, তনু কোথায়? তনু মানিকতলা। কটা বাজছে? রাত্রি 2:45 বাজছে। মুর্শিদাবাদ থেকে ছোট্ট বাচ্চা এসছে, 8 বছরের বাচ্চা হেফজুর রহমান। তার জন্য তনুশ্রী রাত্রি 2:45 সময় কোথায়? মানিকতলা ব্লাড ব্যাংকের গেটে দাঁড়িয়ে আছে। এরকম তখন ঝাঁপিয়েছে তনু। তো তখন আস্তে আস্তে করে সেই পেশেন্টের জন্য আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম, কিন্তু হ্যাঁ, আমরা যে পেশেন্টটাকে বাঁচাতে পারি, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। ওরও ব্লাড ক্যান্সার ছিল। হ্যাঁ, ওরও ব্লাড ক্যান্সারই ছিল, কিন্তু আমরা বাঁচাতে পারিনি। হ্যাঁ, বাঁচাতে পারতাম যদি এটা হতো, অবশ্যই আমরা বাঁচাতে পারতাম। কারণ তখন তো আমরা ট্রিটমেন্ট জানতাম না, আমরা জানতাম যে সাপোর্ট করতে হবে। আমরা কি সাপোর্ট করতে পারি? আমরা ব্লাড দিয়ে সাপোর্ট করতে পারি, আমরা টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারি, এর বেশি তো পারি না কিছু। আমরা টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে গেছি, আমরা রক্ত দিয়ে সাপোর্ট করে গেছি, কিন্তু আমরা একের পর এক সব অনেক হারিয়েছি, প্রচুর হারিয়েছি। ছোট ছোট বাচ্চা, সেগুলো কি বলবো, বুকে আঘাতের পর আঘাত পড়ে গেছে। তনু বাচ্চাটা যখন মারা গেল, তনু 3 দিন তখন মুখ দিয়ে কথা বলেনি। 2-3 দিন তনু বোবা হয়ে গেছিল, না বাড়িতে কথা বলছে কারোর সাথে, না কারো ফোন ধরছে। তনু স্টপ। কারণ ওটা আমার কাছে প্রথম একটা এক্সপেরিয়েন্স। আমি কোনোদিন এনজিওর হয়ে কাজ করতাম না, প্রথম আমি এনজিওর হয়ে কাজ করা বলতে প্রথম আমি মেধার জন্য গেছিলাম ওই হসপিটালে। ওখানে দেখার পর থেকে আমি সেই যে হসপিটালে ঢোকা শুরু করলাম, কারণ হসপিটালটা আমার ঠিক পছন্দের জায়গা ছিল না। তো আমি প্রথমবার সেই হসপিটালে ঢোকা শুরু করলাম, আর সেই জার্নিটা আমার প্রথম শুরু হলো এনজিওর হয়ে যে কাজ করা। আমার সেই জার্নিটা শুরু হলো মানুষের জন্য কাজ করা। তো এভাবেই চললো, আর এখনো অবশ্যই আমরা সেভাবেই চেষ্টা করছি যাতে আর কোনো মেধাকে আর কোনো মানুষকে যেন এরকম সিচুয়েশনের মধ্যে না আসতে হয়। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে সবাইকে আসলেও যেন আমরা তাড়াতাড়ি যেন সুস্থ করে দিতে পারি। আমাদের মেইন টার্গেটই হচ্ছে সেটা, যাতে মানুষকে সুস্থ করে দিতে পারি। যারা আমাদের কাছে আসছেন, আমি তাদেরকে যেন আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পারি। তো বর্তমানে সেভ মেধা ফাউন্ডেশনে কোন ক্যান্সার পেশেন্টগুলো বেশি আসছে, আর কোন এরিয়ার কোন অঞ্চলের পেশেন্ট আমরা বেশি দেখতে পাচ্ছি, আর কোন ক্যান্সার রোগীদের আমরা বেশি দেখতে পাচ্ছি? এটা স্পেসিফিক নেই যে কোন ধরনের ক্যান্সার, কারণ সব রকমই আছে। তো ব্লাড ক্যান্সারের আমাদের রেজাল্ট যেহেতু ভালো, সবচেয়ে ভালো, অন্যান্য ক্যান্সার গুলো যথেষ্ট ভালো, ব্লাড ক্যান্সারের রেজাল্ট যেহেতু সবচেয়ে ভালো, তো আমাদের এই মুহূর্তে ব্লাড ক্যান্সার পেশেন্ট সবচেয়ে বেশি আছে। এছাড়া প্রায় সব রকম আছে, ব্লাড ক্যান্সার আছে, বোন ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার আছে, রেকটাম ক্যান্সার আছে, কোলোরেক্টাল আছে, স্টোমাক ক্যান্সার আছে, লাংস ক্যান্সার আছে, লিম্ফোমা আছে, নন-হডকিনস লিম্ফোমা আছে, অনেক রকম আছে, সব বেশি আছে। এবং যেমন পরশুদিন মুর্শিদাবাদের সালার থেকে একজন এসেছিল, মানে সে সালার থেকে জঙ্গিপুর যাচ্ছিল, সে মেধা ফাউন্ডেশনে দেখা করলো। আমাকে ওরা ট্রেনে চাপার পরে ফোন করলো যে স্যার এরকম আপনাকে দেখাবো, তো আমরা আসছি। আমি বললাম আমি তো মুর্শিদাবাদে নেই, আমি তো কলকাতায় আছি। সঙ্গে সঙ্গে ওরা ট্রেন থেকে নেমে পড়লো, এবং পরের যে নেক্সট ট্রেন যেটা কলকাতার দিকে আসছে, সে ট্রেনে চেপে বসলো। হচ্ছে এটা সোমবারের ঘটনা। সোমবার এখান থেকে আমরা যা পারলাম, যেটুকু পারলাম আমরা দিলাম এখান থেকে আমাদের সাপ্লিমেন্ট। তো তার কি হয়েছিল, 52 বছর বয়স সে ব্যক্তি। তার গলাটা ফুলে গেছিল, লিপ তৈরি হয়ে গেছিল, শ্বাসনালী বন্ধ হয়ে আসছিল, খাদ্যনালী বন্ধ হয়ে আসছিল। এটা হচ্ছে সোমবারের ঘটনা, সোমবারের দুপুরে।
তো গতকালকে রাত্রে ফোন করেছে যে স্যার ও আগে হাফ লিটার জল খেতে পারতো না, আজকে 24 ঘন্টা ওষুধপত্র বা যা দিয়েছে সেগুলো খাওয়ানোর পরে আজকে 2 লিটার জল খেয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে ওর গলা দিয়ে আওয়াজ বেরোতো না, আওয়াজ পুরোপুরি বসে গেছিল, মানে কি বলছে সেটা বোঝা যেত না। 24 ঘন্টার মধ্যে এখন একটু একটু আওয়াজ পরিষ্কার আসছে, একটু একটু বোঝা যাচ্ছে তো কি বলছে, এটুকু ক্লিয়ার। মানে ওর বক্তব্য হচ্ছে গলাটা একটু খুলেছে, যে গলাটা একেবারে বসে গেছিল সেই গলাটা একটু খুলেছে, এটা হচ্ছে 24 ঘন্টার রেজাল্ট। ঠিক আছে, একজন থ্রোট ক্যান্সারের। তো এরকম হচ্ছে ডেভেলপমেন্ট। তো আমাদের সাকসেস রেট যদি বলতে হয় তাহলে ব্লাড ক্যান্সারে বলবো আমাদের 95% এর উপরে আছে, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে 80% এর উপরে আছে। হ্যাঁ, বাকি যে কোনগুলোকে আমরা টাকা বাঁচাতে পারছি না, 5% যে ব্লাড ক্যান্সার আছে তার মধ্যে যেমন একটা আছে, এই মাসে এসেছিল, এই মাসের প্রথম দিকে, তার ব্লাস্ট সেল ছিল 90%, মানে খারাপ সেলগুলো, আর হিমোগ্লোবিন 3 নেমে গেছিল, 12,000 নেমেছিল প্লেটলেট। তো সেই বাচ্চাটা আসার পরে এবং রিপোর্ট করেছে 5 দিন আগে, সেই 5 দিনের রিপোর্ট নিয়ে ঘুরছে। এই 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি যেটা জরুরি ছিল সেটা থেকে ওকে আগে 3-4টে রক্ত দেওয়া, সেই 4-5 দিন থেকে ওকে 1 ফোঁটা রক্ত দেওয়া হয়, ওই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দিয়ে ঘুরতে ঘুরতে ভগবানের কি লীলা, যেদিন আমার কাছে আসলো সেদিন আমার ওখানে পৌঁছানোর পরেই মারা গেল। এটা হয়তো যদি একটু রক্ত দিয়ে নিয়ে আসতো তাহলে হয়তো বাঁচিয়ে, মানে সেই লড়াইটা আমরা থেমে নিতে পারতাম, যেখানে আমরা লড়াইটা শুরুই করতে পারলাম। তো সেরকম যারা একেবারে শেষ মুহূর্তে, যেমন এই 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 সপ্তাহে, গত সপ্তাহে রবিবারে একটা মেয়ে, তঞ্জিলা বলে একটা মেয়ে এসে মিষ্টি খাইয়ে গেল ব্লাড ক্যান্সারের, ওর ভিডিওটা আসবে সম্ভবত পরে। তো সে যখন আমাদের কাছে এসেছিল তার হিমোগ্লোবিন ছিল 4, প্লেটলেট ছিল 20-25 হাজার মতো। তো তার 5 মাসে এখন হিমোগ্লোবিন এসে 13তে এসছে, প্লেটলেট 2,96,000 এসছে, লিম্ফ নোড 6,500 এসছে, ব্লাস্ট সেল 0 এখন, মানে পুরো স্বাভাবিক আর কি। তো তার ক্ষেত্রে 5 মাস লাগলো। এরকম প্রচুর পেশেন্ট আছে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, রেজাল্ট খুব ভালো, খুবই ভালো। মিঠুন দাস আছে, যার 2 মাসে 4 কিলো ওয়েট বেড়েছে, সে কাজ কাম শুরু করেছে, হিমোগ্লোবিন 13 পার হয়ে গেছে। তো ব্লাড ক্যান্সার আমাদের রিপোর্ট যেহেতু, এবং ব্লাড ক্যান্সার সুবিধাটা কি হলো, ব্লাড ক্যান্সারের সুবিধা হচ্ছে যে 15 দিন পর, 1 মাস পর আমি রিপোর্ট করে দেখে নিতে পারি যে স্ট্যাটাসটা কোন দিকে আছে, কোন দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে, খারাপ দিকে যাচ্ছে। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, সিটি স্ক্যান করতে হবে, পেট সিটি স্ক্যান করতে হবে, যেটা ঘন ঘন করাটা সম্ভব না। শরীরে ধকলের একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল চাপের একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো তাদের সাকসেস রেটও খারাপ না, তাদেরও 80% এর উপরেই বলবো অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে। আর আমরা একটা ক্যান্সারে পিছিয়ে আছি, যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, একটু পিছিয়ে আছি। কারণ ব্রেস্ট ক্যান্সারটা যখন স্টার্ট হচ্ছে তখন যার হয়েছে তার অজ্ঞতা বা তার লজ্জা তার সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলছে, দিয়ে যখন যে পর্যায়ে ডাক্তারের কাছে আসছে বা আমাদের কাছে আসছে তখন অলরেডি অনেকটা খারাপের দিকে চলে গেছে। এবং আমাদের কাছে বেশিরভাগ পেশেন্ট আপনারা জানেন হয়তো, যারা একবার শেষ মুহূর্তে আছে, মানে সব জায়গা থেকে জবাব দিয়ে দিয়েছে তারপরে আসে আমাদের কাছে। আমরা কাউকে ফেরাবো না, লড়াই তো অবশ্যই করবো। ব্লাড ক্যান্সার যেমন আমরা 95% পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আমরা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা লড়াই চালিয়ে যাবো সেই পর্যন্ত পৌঁছানো। আমি জানি 100% পৌঁছানো সম্ভব না, সেটা স্বয়ং যিনি সৃষ্টি করেছে সবাইকে হয়তো তার পক্ষে সম্ভব, মানুষের পক্ষে হয়তো সম্ভব না। তবু আমরা চেষ্টা করবো যে একেবারে হাইয়েস্ট টু হাইয়েস্ট, সবচেয়ে বেশি সাফল্যের যেন পৌঁছাতে পারি আমরা। তো ব্রেস্ট ক্যান্সার শুধু আমাদের এখানে বলে না, গোটা ওয়ার্ল্ডে ক্যান্সারের যে যতগুলো ক্যাটাগরি আছে, ছেলে মেয়ে সবার মিলিয়ে, সবাইকে মিলিয়ে যত রকমের ক্যান্সার হতে পারে, যত রকমের ক্যান্সার হয়, তার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ হলো, এফেক্টেড পার্সেন্ট হলো ব্রেস্ট ক্যান্সার। এবং ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি বেড়ে যাওয়ার এটা হলো সবচেয়ে বড় কারণ যে প্রাথমিক পর্যায়ে সেটাকে লুকিয়ে রাখা, চেপে রাখা, কাউকে না বলা, কাউকে না জানানো, এটা হচ্ছে প্রথম সমস্যা। এবং এই সময়টা বেড়ে যায় সে ক্যান্সারটা বেড়ে যাওয়া। এবার যখন ক্যান্সারটা বেড়ে গেল, যখন আর চেপে রাখা গেল না, তখন হয়তো বাড়ির সবাইকে জানালো বা বাড়ির যে সবচেয়ে কাছে মানুষ আছে তাকে হয়তো জানালো যে আমার এই সমস্যা হচ্ছে, এবং দেখা যায় তখন সেই সমস্যাটা অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এবার তারপরে এখানে সেখানে সব ট্রিটমেন্ট করে বেড়ালো, বেড়াতে বেড়াতে সব জায়গা থেকে এরকম জবাব দিয়ে দিল, অপারেশন হয়ে গেছে, তারপরে খুব খারাপ অবস্থা, খুব ক্রিটিক্যাল অবস্থা, তারপরে আসছে আমাদের কাছে, তখন হয়তো তার জীবন প্রতিটা সামান্য টিম টিম করে চলছে।
তবু আমরা তার মধ্যে থেকে অনেকে চেষ্টা করছি আবার ব্যাক করে আনা। আমাদের ব্রেস্ট ক্যান্সার আমি বলবো না যে আমরা 80% পৌঁছতে পেরেছি, তবে হ্যাঁ অবশ্যই 50% আমরা ক্রস করেছি। আমাদেরকে 80% 90% পৌঁছতে হবে, এবং তার জন্য মেয়েদের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে, মায়েদের কাছে রিকোয়েস্ট যে কোনো রকম সমস্যা বুঝতে পারলে আগে বাড়ির লোককে জানান এবং ডাক্তারের সাথে কনসাল্ট করুন, এটা বলবো। তো স্যার আমরা যা দেখতে পেরেছি সেফ মেধা ফাউন্ডেশনে চিকিৎসা পদ্ধতি প্রথাগত চিকিৎসা পদ্ধতি থেকে অনেকটাই আলাদা। একটু যদি আপনাদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে। আচ্ছা, এইবার আসি যে আমাদের এই চিকিৎসা পদ্ধতি আজও একটা চিকিৎসা পদ্ধতি, মানে লোকে মানতেই চায় না যে এইভাবে চিকিৎসা করা যায়। তো আমরা হঠাৎ উদ্ভট একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে চলে এলাম, যেটা মেডিকেল সায়েন্সে নেই, কোনো সায়েন্সের কোনো বইতে নেই। বলছে আপনাদের চিকিৎসা পদ্ধতি কি আছে সেটা নেটে জানার কোনো ব্যবস্থা নেই, কোথাও পাওয়া যায় না, কোথাও কোনো বই পাওয়া যায় না। কি করছেন আপনারা? আমরা তাদেরকে একটা কথাই বলে বোঝানোর চেষ্টা করি, দেখুন আপনি যে পদ্ধতিতে চিকিৎসা করুন, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদ হোক, সাফল্যটাই শেষ কথা। একটা মানুষ এসছে আমার কাছে, সে সুস্থ হয়ে যেতে পারলো কিনা সেটাই শেষ কথা। এটা শুরু হলো কিভাবে? আমরা তো কেউ মেডিকেল লাইনের লোক, আমরা কেউ ডাক্তার না, বা মেডিকেল লাইনের সাথে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তো আমরা কি করলাম, করোনা এলো, মেধা চলে গেল, হেফদুর চলে গেল, তখন আমাদের কাছে একগাদা ক্যান্সার পেশেন্ট। কারণ অলরেডি আমরা একগাদা ক্যান্সার পেশেন্ট মানে তাদেরকে আমরা ফিনান্সিয়াল সাপোর্ট করছিলাম, তাদেরকে আমরা ব্লাড দিয়ে সাপোর্ট করছিলাম। তো করোনা যখন হয়ে গেল, তখন মানুষের আর্থিক নিজের পক্ষে একার পক্ষে কতটা টানা সম্ভব, আমাদের লোকের কাছে হাত পাততে হবে, এবং এই লোকের কাছে হাত পাততে গিয়ে তাদের একটা লিমিট থাকবে। এবং করোনার সময় চাকরি চলে গেছে মানুষের, ব্যবসা বন্ধ হয়ে গেছে, কে কত সাহায্য করতে পারবে? তখন চিন্তা করতে লাগলাম যে বিকল্প কোন একটা রাস্তা খুঁজে বের করতে হবে এই মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে বাঁচানোর। বহরমপুরে নিখিল সরকার, 56 বছর বয়স, ক্যান্সার, একটা পা কাটা গেছে। সকাল 9টা 9:30 সময় ওর মেয়েকে বলছে দাদাকে একটু ফোন লাগা। নিখিলদার মেয়ে ফোন লাগিয়েছে, আমি শুনতে পাচ্ছি নিখিলদা চিৎকার করছে যন্ত্রণাতে, ব্যথা যন্ত্রণাতে। নিখিলদা চিৎকার করছে, দাদা আমাকে বাঁচান, আমি আর সহ্য করতে পারছি না, প্রচন্ড ব্যথা করছে, থাকতে পারছি না। ফোন আমি ধরে আছি, কানে ধরে আছি, ওদিকে নিখিলদার মেয়ে ফোনটা বাবার মুখের কাছে ধরে আছে। নিখিলদা সে চিৎকার করতে করতে চলে গেল। এরকম শুধু একটা নিখিলদা না, এরকম কত মানুষের চিৎকার, কত মানুষের আর্তনাদ যে বুকে নিতে হয়েছে সেই সময়। তো সেই সময় একটা জিনিস মাথায় এলো যে আমাদের কাছে এখন পয়সা নেই, কিছু নেই, মানুষগুলোকে সাহায্য করার মতো কিছু বিকল্প একটা রাস্তা বের করতে হবে। শুরু হলো পড়াশোনা ক্যান্সার নিয়ে, আর কিছু না, শুধু ক্যান্সারে ডুবে যাও, আরো ডুবে যাও, আরো ডুবে যাও। নেটে পড়াশোনা, অনলাইনে ক্যান্সার নিয়ে গোটা ওয়ার্ল্ডে কোথায় কোথায় কি রিসার্চ হয়েছে, কি কি রিসার্চ চলছে, কোন কোন রিসার্চে ভালো রেজাল্ট এসেছে, কিভাবে তারা কাজ করেছে, তাদের প্রসিডিউর কি ছিল, প্রসেস কি ছিল, মেথড কি ছিল, তাদের কি কি ওষুধ ব্যবহার করেছে, কি না করেছে, এই যে দিনরাত শুধু পড়াশোনা, আর কোনো কাজ নেই। এত করোনা একটা জিনিস খুব ভালো জিনিস উপহার দিয়েছিল, করোনা আমাদের হাতে প্রচুর অগাধ সময় দিয়ে দিয়েছিল। কারণ তখন কারো কোনো কাজ ছিল না, সবার হাতে অগাধ সময়। রাত্রি 3টে 4টে, ভোর 5টা 5:30টার সময় শুতে গেছি, কারণ সারা রাত নিশ্চিন্তে নিরিবিলিতে চুপচাপ করে পড়াশোনা করতে করতে দেখলাম 3জন সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পেয়েছে ক্যান্সারের উপর রিসার্চ করে, এবং তারা দেখিয়েছে যে ক্যান্সারকে 100তে 100% নির্মূল করা সম্ভব। এবার পড়ে গেল তাদের পেছনে, তারা কিভাবে রিসার্চ করেছে, তাদের মেথড কি ছিল, তাদের স্টেটমেন্ট কি ছিল। করতে করতে দেখলাম যে তারা দেখাচ্ছে যে
ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে পারলে পরে শরীর থেকে ক্যান্সারকে দূর করা সম্ভব, ক্যান্সারকে নির্মূল করা সম্ভব। এবং তারা সেটা করে দেখিয়েছেন, এবং করে দেখানোর পরে তারা নোবেল পুরস্কার পেয়েছে। একজন আছেন তোসুকু হনস, জাপানের একজন বিজ্ঞানী। একজন আছেন জিম এলিসন, আমেরিকার একজন বিজ্ঞানী। এরা 2018 সালে নোবেল পুরস্কার পেয়েছে, এবং তাদের নোবেল পুরস্কারের সাবজেক্ট ছিল হচ্ছে ইমিউনোলজি। এবং তারা বলেছে যে আগামী যে বিশ্ব আসছে, সে বিশ্ব, আগামী যে শতক আসছে, সেঞ্চুরি আসছে, সে সেঞ্চুরিতে ক্যান্সার পৃথিবী থেকে নির্মূল করে। এবার আমরাও পড়ে গেলাম সেই লড়াইতে, কিভাবে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছে, ইমিউন সিস্টেমের যেসব ফাংশনগুলো, টেকনিক্যাল যে ফাংশনগুলো থাকে সেগুলো নিয়ে। তারপর তো আলটিমেটলি কথা সেই একটাই, যে ইমিউন পাওয়ারকে শক্তিশালী করতে হবে। কিন্তু তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি করাতে যায়, তো এক একটা ক্যান্সার পেশেন্টকে সুস্থ করতে প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচা করবে। এবার আমার গরিব দেশের মানুষ কোথায় ব্যবহার করে? আমার কোনো ক টাকা বিক্রি করে জোগাড় করবে লোকের কাছে, আমি ক টাকা হাতে ভাত দিতে লোকের কাছে 4-5 কোটি টাকা তো জোগাড় করা সম্ভব না। না, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের এরকম একটা সময় এসেছিল, আমরা রাস্তায় নেমে আমাদের 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে আমাদের সেভ মেধা ফাউন্ডেশনের টোকেন বানানো হয়েছিল। সেই টোকেন গুলো নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে আপনি ক টাকা দিতে পারবেন তাই দিন, 10 দিতে পারবেন আপনি 10 টাকাই নয় দিন, এরকম করে করে আমরা লোকের থেকে টাকা চেয়ে বেরোতাম, যাতে দুটো মানুষকে আমরা সুস্থ করতে পারি। কিন্তু তখন আমরা নিজেরা এসব শুরু করিনি। হ্যাঁ, তো সেই কত টাকা হয়? আর 200, 500, 1000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, তার বেশি তো হয় না। সেটা দিয়ে তো একটা পেশেন্টেরই ঠিক মতো চিকিৎসা হয় না। তো যাই হোক, তো আমরা দেখলাম ইমিউন সিস্টেম। তারপরে চিন্তা করলাম যে এবার আমাকে খরচটা কমানোর দিকে ভাবতে হবে। আরো পড়াশোনা করতে করতে দেখলাম যে আমাদের দেশ ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে পৃথিবীতে যত শক্তিশালী হার্বস আছে বা ভেষজ আছে, তো 40 থেকে 45% শুধু আমার দেশেই আছে। যত শক্তিশালী গাছপালা আছে, ভেষজ আছে, যা আমার শরীরের ইমিউনিটি পাওয়ারকে শক্তিশালী করে তুলতে সক্ষম, তার 40 থেকে 45% শুধু একটা দেশে আছে, এবং সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ সেগুলো আমার হাতের আশেপাশে আছে, যেগুলো খুব কম খরচে বা বিনা পয়সায় আমি হাতের কাছে পেতে পারি। এইবার শুরু হলো সেগুলোকে নিয়ে ব্যবহার করা। সমস্যা হলো কোথায়? আমি তো মেডিকেলের লোক, ডাক্তারের লোক, তো ক্যান্সার পেশেন্ট কেন আসবে আমার কাছে? তবুও ফেসবুকে জানালাম যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে এরকম অবস্থা, তো আমাকে জানাবে, যদি কিছু করতে পারি। একদিন রাত্রি 9টা, 9:30 সময় আমাদের মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে, আমার বাড়ি থেকে কত হবে, প্রায় 23 কিলোমিটার দূরে একজনের ফোন করে জানালো যে একটা মেয়ে মারা যাচ্ছে। মেয়েটার বয়স এই 28-29 বছর বয়স। মেয়েটার অনবরত ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে বমি হচ্ছে, বমির সাথে রক্ত হচ্ছে কাদা। তো দাদা, আপনি কিছু করতে পারবেন? আমি জানি না কি করতে পারবো, দেখা তো যাবে বাবা, দেখতে অসুবিধা কি। তো রাত্রে যখন আমার বাড়ি পৌঁছলাম, রাত্রি 11টা, 11:30 বাজছে, বেশি বাড়ি ভর্তি লোক। মানে মনে হলো হয়তো একটু পরে হয়তো মারা যাবে, তার জন্য সব অপেক্ষা করতে, শেষ দেখা দেখতে এসছে। সেই মেয়েটার নামও ছিল আজমিরা। তো দেখতে গেলাম, দিয়ে আমার বুদ্ধিতে যতটুকু কোলালো ততটুকু সাজেশন দিলাম যে এটা করো, ওটা করো। তো সেই আজমিরা 1 সপ্তাহের মধ্যে যে মেয়েটা মারা যাচ্ছিল, সে মেয়েটা 1 সপ্তাহের মধ্যে উঠে বসে খাওয়া দাওয়া, একটু বাইরে ঘুরে বেড়ানো, পাইচারি করা,
যখন মানুষ দেখলো তখন মানুষ অবাক হয়ে গেল যে যে মেয়েটা মারা যাচ্ছিল সেদিনকে রাত্রে, সে মেয়েটা এখন খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে, ব্লিডিং নেই। মনে একটা আত্মবিশ্বাস জন্মালো, ঠিক রাস্তাতেই যাচ্ছে বা ঠিক রাস্তাটা ধরতে পেরেছে। সেই আজমিরা ছিল প্রথম পেশেন্ট। সেই আজমিরাকে হয়তো শেষ পর্যন্ত বাঁচানো যায়নি, কারণ ওর পরিস্থিতি আবার একটু খারাপ হচ্ছিল, আবার ভালো হচ্ছিল, তো ওরা অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। দিয়ে খবর পেলাম যে সে ডাক্তারকে দেখিয়ে আসার 3 দিন পরে এক্সপায়ার করেছিল। যাই হোক, তো এটুকু কনফিডেন্স হয়ে গেছিল যে ঠিক দিকেই এগোচ্ছিলাম। এবার যখন একটা সাকসেস পায় মানুষ, তখন সেটার দিকে আরো ঝাঁপিয়ে পড়ে, আরো বেশি করে পড়াশোনা, আরো বেশি করে জানতে হবে, আরো বেশি করে বুঝতে হবে, আরো বেশি করে শিখতে হবে, আরো বেশি করে এক্সপেরিমেন্ট করতে হবে, আরো যদি কাউকে বাঁচাতে পারি। যারা চলেই যাচ্ছে তাদেরকে যদি চলে যাওয়া আটকে দিতে পারি, এই করতে করতে এগোতে এগোতে আজকের দিনে দাঁড়িয়ে এই চলে যাওয়াগুলোকে অনেক আটকে দিয়েছে। তো স্যার, আমরা তো জানি ক্যান্সার পেশেন্টের তো একার লড়াই না, ক্যান্সার পেশেন্টের সাথে তার পরিবারেরও লড়াই। তো আপনার লাস্ট ক্যান্সার পেশেন্ট যারা আপনার কাছে আসতে চায় এবং তাদের পরিবার সম্পর্কে যদি কিছু বলার থাকে সচেতন হওয়ার ক্ষেত্রে, লাস্টে কিছু দুটো কথা বলবো। এই লাস্টে দুটো কথা বলার আগে আমি আরেকটা কথা হাইলাইট করতে চাই, সেটা হলো যে ক্যান্সার চিকিৎসার আর্থিক দিকটা। ক্যান্সার চিকিৎসায় মানুষ ভয় পেয়ে যায়, তারও একটা বড় কারণ হচ্ছে আর্থিক দিক। কারণ আমাদের দেশে এখন বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব দুস্থ, যাদের পক্ষে লাখ লাখ টাকা খরচ করা সম্ভব হয়নি। ফলে আমরা প্রথম থেকে এটাও চেষ্টা করেছিলাম, বা এটা আমাদের টার্গেটই ছিল, যে এই মানুষগুলোকে একেবারে কম খরচে, সম্ভব হলে বিনা পয়সায়, হয়তো বিনা পয়সায় সম্ভব হয় না, বা খুবই কম খরচে এদেরকে এলাম সুস্থ করে তুলতে পারি, কম খরচে অল্প সময়। তো আমাদের যেমন প্রথম দিকে সুস্থ করে তুলতে অনেকটা বেশি সময় লাগতো, আমরা সময়টাকে আস্তে আস্তে কমিয়ে এনেছি। আগে যেরকম খরচা লাগতো সেই খরচাটাকে কমিয়ে এনেছি। যারা পেশেন্ট আছে তারা হয়তো বিভিন্ন ভিডিওতে বলে, আপনারা শুনে থাকেন যে কেমন কি খরচা লাগছে না লাগছে, এটাও একটা বড় ব্যাপার। আর আর্থিক দিকটা দিয়ে মানুষ ভয় পেয়ে যেত আগে, যে একটা ক্যান্সার হলো মানে ঘর বাড়ি চলে যাবে। আজকে একজন মহিলা এসেছিল, যে তার একটা ছেলে একটা মেয়ে, তো তার বাড়ি ঘর আর নেই, বাড়ি ঘর তার ক্যান্সার চিকিৎসা, সে মায়ের চিকিৎসা করার জন্য সে ঘর বাড়ি সব বিক্রি করে দিয়েছে। সেটাই এসে বলছিল যে এখন ওই মহিলা অনেকটাই সুস্থ আছে। নবদ্বীপ থেকে পালপাড়া, শিবুরালি পালপাড়া থেকে এসেছিল, তো এখন অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো। তো এই যে আর্থিক ভয়টা, এই আর্থিক খরচের ভয়টা, এই ভয়টা অনেকটাই আমরা কমাতে পেরেছি। যদিও এখনো বহু জায়গাতে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। কালকে একজন এসেছিলেন বিকালবেলা, তার একজন রিলেটিভ আছে, তার অলরেডি 18 লাখ টাকা খরচা হয়ে গেছে সব বড় বড় হাসপাতালে। যদি 18 লাখ টাকা খরচা করে রেজাল্ট কিছুই নেই, বরং রেজাল্ট নেগেটিভ, সেই জায়গাতে আমাদের এখনো পর্যন্ত কোনো ক্যান্সার পেশেন্টের টোটাল ফার্স্ট ডে টু লাস্ট ডে আমরা কোনটাকে বলি, সমস্ত রিপোর্ট করে যখন দেখে নেয় যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে আর কোনো ডিস্টারবেন্স নেই, তখন শর্ত হচ্ছে আমাদেরকে মিষ্টি খাইয়ে যেতে হবে। সেই মিষ্টি খাওয়ানোর ডেটটাকে আমরা লাস্ট ডে বলি। তো সেই ফার্স্ট ডে টু লাস্ট ডে এখনো পর্যন্ত কারো ক্ষেত্রে, কারো একটা পেশেন্টের 1 লাখ টাকা পার হয়, কারো 50, 60, 70, 80-র মধ্যে থেমে গেছে। ফলে আমরা ক্যান্সার চিকিৎসার খরচাটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসতে পেরেছি। হ্যাঁ, হয়তো অনেক পেশেন্ট আছে যারা বাইরে গিয়ে আগে অনেক খরচা করে এসছে, দিয়ে এখন একেবারে নিঃস্ব হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, তাদের ব্যাপারটা আলাদা, কারণ তারা অন্য জায়গায় পয়সাগুলো খরচা করে এসছে। কিন্তু যদি আমাদের কাছে বলি, আমার কাছে ভিডিও হয়ে গেছে, সেখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আর কি জিজ্ঞেস করছিলেন জানো? হ্যাঁ, লাস্টে যেটা জিজ্ঞেস করছিলাম যে পয়সা খরচ, আর্থিক ব্যাপারটা তো পরিবারের পুরো মানুষের প্রতি অনেক কষ্ট আসে, আর যে পেশেন্ট সেও নিজে অনেক, তো তাদের সাহস জোগানোর জন্য আপনি কিছু বলুন। সাহস জোগানোর জন্য একটা জিনিস বলবো, যে ক্যান্সারকে মানুষ ভয় করে দুটো কারণের জন্য। সে দুটো কারণ হলো, একটা মরে যাওয়ার ভয়, মরে যাবো বাঁচবো না। দ্বিতীয় হচ্ছে আর্থিক ভয়, যে এত টাকা চিকিৎসা কোথায় পাবো। তো আমরা দুটো ভয়কে
কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা অনেকটাই আমাদের দিক থেকে সফল। কিন্তু সফলতাটা শুধু আমাদের মধ্যে আটকে রাখলে হবে না, ছড়িয়ে দিতে হবে। আমাদের কাছে পেশেন্ট কেমন আছে, যেমন একজন পেশেন্ট সুস্থ হলো, সে 8 জনকে নিয়ে এলো, তারা সুস্থ হলো, আরো 4 জনকে নিয়ে এলো। এইভাবে আমাদের কাছে পেশেন্টরা আছে। তো এইভাবে যদি আরো বেশি মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতে পারি বা পৌঁছে যায়, তাহলে হয়তো মানুষ ওই লাখ লাখ টাকা খরচা করার আগে হয়তো আমাদের কাছে এসে পৌঁছতে পারবে। তাহলে আর্থিক চাপটাও যেমন কমে যাবে, তেমনি আবার যে মৃত্যুর ভয়, যে মারা যাবে পেশেন্টটা, সেই ভয়টা অনেকটা কাটিয়ে উঠতে পারবে। আজকে যেমন ওই মহিলা বলছিলেন, যে বয়স্ক মহিলা যার ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে, সে বলছিল যেমন যে ডাক্তারবাবু আপনাকে দেখলে পরেই আমার সাহসটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো ডাক্তারকে দেখে, যদি আমরা কেউই ডাক্তার না, আমরা নিজেদেরকে ন্যাচারাল ইমিউনোথেরাপিস্ট বলি। আমরা যেটা করছি সেটা হচ্ছে ন্যাচারাল ইমিউনোথেরাপি, আমাদের চিকিৎসা পদ্ধতি। এবং আমাদের এই চিকিৎসা পদ্ধতিটাকে আমরা যেহেতু ন্যাচারাল ইমিউনোথেরাপি বলছি, ফলে আমরা আমাদের নিজেদেরকে ন্যাচারাল ইমিউনোথেরাপিস্ট বলি, আমরা কেউই ডাক্তার। হ্যাঁ, আমাদের ওদের চেয়ে আমাদের সাকসেস রেট আশা করি ভালো, খারাপ। তো যাই হোক, তো উনি বলছিলেন যে আপনাকে দেখলে আমার সাহসটা অনেকটা বেড়ে যায়। তো সেই রকম যে আপনার মুখের দিকে তাকিয়ে যেন সেই রোগীর ভয় অনেকটা কেটে যায়, সে সাহস ফিরে পায়, ক্যান্সারের সাথে লড়াই করার জন্য তার মনে আমরা সাহস যোগাতে পারি, শক্তিতে ভরপুর করে দিতে পারি, তাহলে আমরা ক্যান্সারের সাথে লড়াই করে অনেক জিততে পারবো, অনেকটা এগিয়ে যেতে পারবো, ক্যান্সার পেছনে হটিয়ে যেতে পারবো ক্যান্সারকে। আসুন আমরা সবাই ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং সেভ মেধা ফাউন্ডেশনের সাথে একটা ক্যান্সার মুক্ত বিশ্ব গড়ে তুলি।